তিহার সেন্ট্রাল জেলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি শেষ ইচ্ছে হিসেবে বিয়ে করতে চাইল, তাই এক রাতের জন্য তার বিয়ে দিয়ে দেওয়া হলো। কিন্তু সকালে যখন ফাঁসির সময় এলো তখন সবাই হতভম্ব হয়ে গেল, কেননা ওর বউয়ের দুটো। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও একটি সুন্দর হৃদয়স্পর্শী গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। এইটা এমন একটা ছেলের গল্প যা শুনে আপনাদের সবার কান খাড়া হয়ে যাবে, কেননা ছেলেটাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। কিন্তু যখন তার কাছে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয় তখন ছেলেটা বুদ্ধি খাটিয়ে এমন একটা ইচ্ছার কথা প্রকাশ করে যেটা শুনে জজ সাহেব অবধি হতভম্ব হয়ে যান। এরপরে ছেলেটা নিজের শেষ ইচ্ছা পূরণ করার জন্য অনুমতি পেয়ে যায়। ছেলেটার শেষ ইচ্ছা এটাই ছিল যে ও এক রাতের জন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর তার সাথেই সারা রাত কাটাবে। কিন্তু এখানে প্রশ্ন এটাই যে মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামিকে বিয়ে করবেটা কে? কয়েদি নম্বর 715, খুব কম বয়সী একজন ছেলে। ছেলেটির বয়স 20 থেকে 21 বছর হবে। ছেলেটির মুখে সব সময় একটা উদাস ভাব থাকতো। এই ছেলেটিকে দেখে আমার খুব করুণা হতো, তাই যখনই আমি ওকে দেখতাম তখন ওর মুখের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতাম। ওকে দেখে মনে হতো যে ও কোনো গভীর চিন্তায় ডুবে আছে। ওর মুখের উপরে একটা অদ্ভুত ভাব ফুটে উঠত। আবার ওর জন্য সবচেয়ে বেশি দুঃখ এই জিনিসটাই নিয়ে হতো যে এত কম বয়সী ছেলেটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছেলেটি সবে মাত্র যুবক বয়সে পা রেখেছে, আর এই বয়সেই ওকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যদিও ওর কাছে এই দুনিয়া ঠিকভাবে প্রকাশই পায়নি। ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো। ওকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতো যে এই বয়সেই এত সুন্দর দুনিয়াকে ছেড়ে তুমি মৃত্যুর রাস্তায় বেরিয়ে পড়েছো, তোমাকে কোন অপরাধের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ওর মুখের উপরে এতটা গম্ভীর ভাব থাকতো যে ওর সাথে কথা বলতেও আমার হৃদয় কাঁপতো। আমার নাম টিনা, আমি একজন ইন্সপেক্টরের দায়িত্বে ছিলাম। পুলিশে কাজ করার লোকেদের মতো আমার হৃদয়ও কঠোর, কিন্তু এই কয়েদিকে দেখে আমার হৃদয় নরম হয়ে গেছিল। আমার মাথায় সব সময় বিভিন্ন ধরনের প্রশ্নে গিজগিজ করতো। আমি তার কাছে অনেক কথা জিজ্ঞেস করতে চাইতাম, কিন্তু জেলের ভিতরের পরিবেশ এমন হতো যে এইভাবে আপনি কোনো কয়েদির সঙ্গে খোলামেলা কথা বলতে পারবেন না। আজকে আমি অর্ডার পেয়েছি যে কয়েদি নাম্বার 715-র 2 দিন পরেই শাস্তি, মানে ওর শাস্তির সময় এসে যাবে। ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে এলো দেখে আমার হৃদয় খুব বাজেভাবে ঘাবড়েছিল যে আজকে আমি প্রথম মৃত্যুর সাজাপ্রাপ্ত কোনো আসামিকে তার শাস্তি শোনাতে যাচ্ছি। আমিও ভেবে নিয়েছি যে ছেলেটির শাস্তি শোনানোর পরে অবশ্যই তাকে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করব, কেননা সব সময় মৃত্যুর আগে মানুষের শখ বা ইচ্ছা জিজ্ঞেস করা হয়, আর এটাই একমাত্র অধিকার যেটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেওয়া হয়। তাতে সে তার পছন্দের খাবারও চাইতে পারে বা পছন্দের লোকের সঙ্গে দেখা করতেও চাইতে পারে। কয়েদি নম্বর 715, যার নাম বিনয়, ওর কাছে ওর শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হবে। কিন্তু সেই সময় ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে এসেছিল, আর আমি দেখলাম যে ওর মা ওকে গলা জড়িয়ে কান্না করছে আর বলছে, বাবা, ভগবানের উপরে আমার বিশ্বাস আছে যে তিনি তোকে এই শাস্তি পেতে দেবেন না, যেভাবেই হোক তোকে এই শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন, কেননা আমি জানি যে আমার ছেলে নিরপরাধ। আমার সেই মহিলার কষ্ট দেখে খুব কষ্ট হচ্ছিল যে মায়েরাও কী ধরনের আশা বুকে বেঁধে রাখে। মৃত্যুর শাস্তি তো ওকে 2 দিন পরেই দেওয়ার অর্ডার হয়ে গেছে, তাহলে সেটা কে থামাতে পারবে? আসলে পরের দিন ছুটির দিন ছিল, এই জন্য আমি আজকেই এই অর্ডার পেয়েছি যে আমি যেন বিনয়ের বাড়ির লোকেদেরকে ওর সঙ্গে দেখা করিয়ে দেই, যাতে এরপরে শাস্তির কাজ নির্বিঘ্নে শেষ করা যায়। যেহেতু বিনয় নিজের বাড়ির লোকেদের সাথে দেখা করে নিয়েছে, তাইও তাদের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা প্রকাশ করবে না আর নিশ্চিন্তে মৃত্যুকে জড়িয়ে ধরবে। কিন্তু আমি কি এটা জানতাম যে ওর ইচ্ছা এতটা ভয়ানক হবে? ওর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করানোর পরে ওকে আবারও জেলে বন্ধ করে দেওয়া হলো। এখন ওর কাছে শুধুমাত্র 48 ঘন্টায় বেঁচে আছে। আমি কিছুটা দয়া দেখিয়ে ওকে জিজ্ঞেস করলাম। এই প্রথমবার আমি ওর সঙ্গে কথা বললাম। ওকে বললাম,
বিনয়, মৃত্যুর আগে শেষ ইচ্ছা তো তোমার পূরণ হয়ে গেছে, তাই না? বিনয় খুব গম্ভীর স্বরে বলল, তুমি কোন শেষ ইচ্ছার কথা বলো? আমি বললাম এটাই যে তুমি তোমার বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে নিয়েছো, তাই এখন তোমার হৃদয়ে কোনো ইচ্ছাই আর বাকি নেই, তাই না? বিনয় বলল, এসব কথা কে বলেছে তোমাকে? অবশ্যই আমার শেষ ইচ্ছা আছে, আর আমি সেটা পূরণও করতে চাই। বিনয় খুব কনফিডেন্সের সাথে এই উত্তর দিল। আমি বললাম, কি শেষ ইচ্ছা আছে তোমার? তখন ও বলল, তুমি কথা দাও যে তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পূরণ করব, আর এটা তোমার অধিকার। আমি ওর বয়স কম দেখে করুণাবশত ওকে এই কথাটা বললাম। তখন বিনয় বলল, ঠিক আছে, তাহলে আমাকে কোনো বড় অধিকারিকের সামনে হাজির করাও। আমি আমার শেষ ইচ্ছা এইখানেই প্রকাশ করব না। খুবই স্পেশাল আমার শেষ ইচ্ছা, আর আমি জানি তুমি আমার এই শেষ ইচ্ছা উপর মহল অবধি পৌঁছতে পারবে না। ওর এই কথা শুনে আমার রাগ তো হলো, কিন্তু ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাই আমি ভাবলাম, যাক, ও তো এই দুনিয়াতে শুধুমাত্র 2 দিনেরই অতিথি, তাই আমি ওর সঙ্গে শত্রুতা করে কি এমন পাবো। এরপরে আমি এসপি সাহেবের সামনে বিনয়কে হাজির করিয়ে দিলাম। এসপি সাহেব বললেন, বলো তোমার শেষ ইচ্ছা কি? আমি অবাক হয়ে গেছিলাম যে এসপি সাহেব এত নরম স্বরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সাথে কিভাবে কথা বলছেন। হয়তো তিনি সত্যিটা জানতেন যে ওর অপরাধ কী আর ও শাস্তি কিভাবে পেয়েছে। এখনকার বেশিরভাগ আসামি এমন ছিল যাদের অপরাধ ছোট আর শাস্তি অনেক বড়। যদিও বড় বড় অপরাধ যারা করতো তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যেত। যাই হোক, এসপি সাহেব ওর কাছে যখন ওর শেষ ইচ্ছা জিজ্ঞেস করলো, তখনও বলল যে, এসপি সাহেব, আমার শেষ ইচ্ছা হলো আমি বিয়ে করতে চাই, আর এক রাত নিজের বউয়ের সাথে কাটাতে চাই। বিনয়ের এই কথা শুনে আমার মুখ তো যেন হা হয়ে থেকে গেল। এসপি সাহেব ঠান্ডা মাথায় শান্তভাবে কাজ করলেন আর বললেন, দেখো, তোমার বিয়ে তো আমরা করিয়ে দেব, কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি হবেটা কে? তোমাদের ফ্যামিলি বিশাল কোনো বড়লোক ফ্যামিলি নয় যে কোনো মেয়ে সম্পত্তির আশায় তোমাকে বিয়ে করবে। তুমি তো একটা গরিব ফ্যামিলি ছেলে, কেন তুমি নিজের শেষ সুযোগটা নষ্ট করতে চাইছো? তার থেকে অন্য কোনো জিনিস বলো, যেমন কোনো কিছু খাওয়ার ইচ্ছা বা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা। আমরা তোমার জন্য সব কিছু করার জন্যই রাজি আছি, কেননা তুমি 2 দিন পরেই এই দুনিয়া থেকে চলে যাবে। এটা আমাদের জন্য খুবই দুঃখের, কিন্তু আইন সবার জন্যই সমান, তাতে সে কম বয়সী হোক বা বেশি বয়সী, সবার জন্য একই শাস্তি। জানি না তুমি এই শাস্তি কেন পেয়েছো। তোমার কেসটা তো সবচেয়ে বেশি জটিল ছিল, কিন্তু এটাও সত্যি যে তুমি যখন মৃত্যুর শাস্তি পেয়েছো তখন বিনা কারণে তো নয়, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। এখন তুমি যদি কোনো ঠিকঠাক ইচ্ছা প্রকাশ করো তাহলে আমরা পূরণ করে দেব, কিন্তু এটা নিশ্চিন্তে বলতে পারি যে তোমাকে বিয়ে করার জন্য কেউই রাজি হবে না। একথা শুনে বিনয় বলল, আমি কখন বলেছি যে আপনি আমার বিয়ের মেয়ে খুঁজে দিন? আমি আপনাকে এমন একটা পদ্ধতির কথা বলবো যে আমার বিয়ে একা একাই হয়ে যাবে। ওর এই কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল, আর আমি ভাবতে লাগলাম যে কোথাও ও কোনো জেলের মেয়েকে বিয়ে করার কথা বলছে না তো। যাই হোক, এরপরে বিনয় বলল যে আপনি আমাদের এলাকায় মাইকে ঘোষণা করে দিন যে বিনয় নামে যে ছেলেটা জেলে আছে সে মৃত্যুর আগে 1 দিনের জন্য বিয়ে করতে চায়। যদি কোনো মেয়ে 1 দিনের জন্য ওর বউ হতে চায় তাহলে যেন সে জেলের ভেতরে চলে আসে। এই জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগছিল, কিন্তু বিনয় আমাদের থেকে প্রতিজ্ঞা করিয়ে নিল যে যদি কোনো মেয়ে এর পরেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় তাহলে আপনারা তাকে আটকাবেন না, আর সে সকাল হওয়া অবধি আমার সঙ্গেই থাকবে। বিনয়ের কথা শুনে আমরা টেনশনে পড়ে গেছিলাম। তারপরেও আমরা বললাম যে ঠিক আছে, আমরা প্রচার করে দেব, কিন্তু আমাদের এটা নিয়ে পুরো বিশ্বাস আছে যে তোমাকে বিয়ে করতে কোনো মেয়েই আসবে না, কেননা কোনো মেয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করে কেন 1 দিনের জন্য বউ হবে? আর তারপরেও মেয়েটা নিজের বাবা মাকে কী বলবে? যাই হোক, বিনয় আমাদের কোনো কথাই শুনলো না। ও বলতে লাগলো, ব্যাস, শুধু আপনারা ঘোষণা করে দিন, এটাই আমার শেষ ইচ্ছা। তারপরেও যদি কেউ না আসে তাহলে আমিও অন্য কোনো ইচ্ছা প্রকাশ করব না, আর তারপর শান্তিতে আমার শাস্তি গ্রহণ করে নেব। এসপি সাহেবের কথায় আমরা ওর বাড়ির আশেপাশে মাইকে প্রচার করিয়ে দিলাম।
সাথে এটাও বললাম যে ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, 2 দিন পরেই ওর ফাঁসি হয়ে যাবে আর ও চিরজীবনের জন্য এই দুনিয়া থেকে চলে যাবে। যদি কোনো মেয়ে তারপরে ওকে বিয়ে করতে চায় তাহলে সে যেন জেলে এসে যায়। আমাদের তো এটা মজাই মনে হচ্ছিল, কিন্তু তারপরও আমরা ওর ইচ্ছা মতো সব জায়গায় প্রচার করে দিলাম। বিকেলবেলা হোমগার্ড ট্রিঙ্কু এসে বলল যে জেলে একটা মেয়ে নববধূ সেজে এসেছে, তার সাথে ব্রাহ্মণও আছে। আমার এই কথাটা শুনে খুবই অদ্ভুত লাগলো, কিন্তু যখন আমি এসপি সাহেবের ঘরে গেলাম তখন এটা দেখে হতবাক হয়ে গেলাম যে সামনে একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে, যে খুব বেশি হলে 18 বছরের হবে। মেয়েটির সাথে একজন ব্রাহ্মণ দাঁড়িয়েছিল। ব্রাহ্মণকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে মেয়েটাকে বিয়ে দেওয়ার দায়িত্ব সে নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। মেয়েটা খুব ভালোভাবে সেজে গুজে এসেছিল। মেয়েটার মেকআপ আর সাজগোজ দেখে মনে হচ্ছিল যে এই সব কিছু সে আগে থেকেই জোগাড় করে রেখেছিল। এখন আমার বিনয়ের উপরে সন্দেহ হতে লাগলো যে ও এই রকম অদ্ভুত ইচ্ছার কথা কেন বলেছিল। একদিনের জন্য বউ পেয়ে ও কী এমন পাবে? এই মেয়েটাকে আমি ব্রাহ্মণের কাছে জিজ্ঞেস করলাম, তখন সে বলতে লাগলো যে আমি জানি না, আমার কাছে যখন এসেছিল তখন এই রকমই নববধূ সাজে এসেছিল আর এসে আমাকে বলছিল যে আমার সাথে জেলে চলো, আমি আজকেই বিয়ে করতে চাই। আমি জানি না এই মেয়েটার মনে কী চলছিল। আমি তাকে বুঝিয়েওছিলাম যে এরকম করো না, কিন্তু এ বুঝতেই চাইছিল না। এই মেয়েটা শুধু বলেছিল আমাকে বিনয়কে বিয়ে করতেই হবে। আমি একে বলেওছি যে ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, 2 দিন পরেই ওর ফাঁসি হয়ে যাবে, কিন্তু এ মানতেই চাইছিল না। মেয়েটা বলছিল কোনো ব্যাপার না, একদিন তো আমি বিনয়ের সাথে থাকতে পারবো, ওর সাথে একদিন থাকলে আমার ইচ্ছা পূরণ হয়ে যাবে, কেননা আমি বিনয়কে মন থেকে ভালোবাসি। আমরা জানতাম না যে আজকের দিনেও কোনো মেয়ে এরকম আছে যে ভালোবাসার জন্য সব কিছু ছাড়তে রাজি। ব্যাপারটা খুব অদ্ভুত ছিল, কিন্তু যাই হোক, আমাদের কাজ তো ওর শেষ ইচ্ছা পূরণ করা, তাই আমরা কোনো জিনিসের উপরে কোনো অসম্মতি করলাম না। এরপরে বিনয়কে ওর সেল থেকে বের করে অফিসে বসানো হলো। ব্রাহ্মণ ওদের দুজনকে বিয়ে করিয়ে দিল। এরপরে বিনয় বলল যে কথা মতো আপনারা আমার বউকে আমার লকআপে পাঠিয়ে দেবেন, আমি এর সঙ্গে সারা রাত কাটাতে চাই। এর সাথে কথা বলে আমরা আমাদের পুরনো দিনের কথা মনে করব। তারপরে সকাল হলে এ চলে যাবে আর আপনারা আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন। আমার মনেও কোনো দুঃখ থাকবে না, আমি আমার ভালোবাসা পেয়ে যাব। বিনয়ের কথা শুনে আমার চোখেও জল চলে এসেছিল। সত্যিকারের ভালোবাসা এরকমই হয়, কিন্তু আমি এটা জানতাম না যে এর পিছনে এত বড় কাহিনী লুকিয়ে আছে যে আমাদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যাবে। এসপি সাহেব হেসে আমাকে ইশারা করলো যে তুমি এই মেয়েটাকে বিনয়ের লকআপে ঢুকিয়ে তালা বাইরে থেকে বন্ধ করে দেবে। লকআপে না আছে খাট আর না আছে কিছু। এই মেয়েটা বিরক্ত হয়ে নিজেই কিছু সময় পরে বাইরে বেরোনোর জন্য বলবে। আমিও এটাই ভেবেছিলাম, তাই আমি সেই মেয়েটাকে লকআপে নিয়ে গেলাম। এরপর মেয়েটাকে লকআপের মধ্যে ঢুকিয়ে দুজনকে বাইরে থেকে তালা দিয়ে দিলাম। আমার পুরো বিশ্বাস ছিল যে কিছু সময় পরে মেয়েটা বিরক্ত হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে আমি হালকা হালকা আওয়াজ শুনতে পেলাম। আমার এরকম মনে হচ্ছিল যে কেউ কিছু খোলার চেষ্টা করছে, তাই আমার সন্দেহ হচ্ছিল যে হয়তো লকআপের দরজা ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু আমি নিশ্চিন্তে থাকলাম, কারণ আমি জানতাম যে লকআপের দরজা খোলা এত সহজ ব্যাপার না। আমার চেষ্টা এটাই ছিল যে বিনয় ভালোবাসার মানুষের সাথে নিজের শেষ কথাও বলে নিক, তাই আমি আর ওদের দিকে তেমন মনোযোগ দিলাম না। ওরা যে কথা বলছিল সেগুলো না তো আমি শুনেছি আর না তো আমার শোনার ইচ্ছা ছিল। আমার নিশ্চিন্ত হওয়ার জন্য এই কথাই যথেষ্ট ছিল যে লকআপের উপরে একটা মজবুত তালা লাগানো আছে আর এই তালাটাকে কেউ চাইলেও খুলতে পারবে না। এসব ঘটনা ঘটা অনেক সময় পার হয়ে গেছিল আর আমার ঘুমও এসে গেছিল। হঠাৎই আমি লকআপের ভেতরে সামান্য একটু চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে সেখানে পৌঁছলাম। সেখানে পৌঁছানোর সাথে সাথেই সেই মেয়েটা যে বিনয়কে বিয়ে করেছিল সে বলল যে আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো, আমি বিনয়ের সাথে আর 1 মিনিটও থাকতে পারবো না। আমার মনে হয়েছিল যে বিনয় হয়তো এই মেয়েটার সাথে কোনো খারাপ কাজ করেছে। তখনই সেই মেয়েটা বলল যে আমার বাড়ির লোক আমার অপেক্ষা করছে, আমাকে বাড়িতে যেতে হবে। আমি তাড়াতাড়ি করে লকআপের দরজা খুললাম আর সেই মেয়েটাকে বাইরে বের করে দিয়ে আবার তালা লাগিয়ে দিলাম আর ফিরে এসে নিজের ঘরের মধ্যে শুয়ে পড়লাম। স্বপ্নেও আমি এই জিনিসটা ভাবতে পারিনি যে সকালে যখন ঘুম থেকে উঠব
তখন একটা ঝড় আমার অপেক্ষা করবে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই এসপি সাহেব বললেন যে সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কয়েদি নম্বর 715 কোথায়। আমি বললাম ও নিজের লকআপে আছে। আপনি কেন এরকম কথা জিজ্ঞেস করছেন? তখন তিনি বললেন, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি অন্য একজন কনস্টেবলকে পাঠিয়েছিলাম যে বিনয়কে নিয়ে এসো, কিন্তু সেই কয়েদিকে দেখতে পাইনি। তুমি লকআপে গিয়ে চেক করো যে ও কোথায়। তোমার কোথাও কোনো ভুল হয়নি তো? আমি এসপি সাহেবকে এটা তো বলে দিলাম যে আমি গিয়ে দেখেছি, কিন্তু আমার হৃদয় এত জোরে ধুকধুক করছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। যদি সেই আসামি কোথাও গুম হয়ে যায় বা যদি সে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যায় তাহলে আমি কি করব। তাই আমি তাড়াতাড়ি করে 715 নম্বরের লকআপে গেলাম। সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই আমি বিনয়কে ওর নাম ধরে ডাক দিলাম, কিন্তু কোনো জবাব এলো না। আমি টর্চ জ্বালিয়ে দেখলাম একটা দুর্বল লোক জেলের মেঝেতে পড়ে আছে। তাকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তাই আমি তাড়াতাড়ি করে লকআপ খুলে সেই লোকটার কাছে গেলাম, কিন্তু যখন আমি সেই লোকটাকে হাত লাগিয়ে ডাকলাম তখন আমার জীবন যেন বেরিয়ে গেল। সেই সময় এসপি সাহেবও সেখানে পৌঁছে গেছিলেন। তিনিও যখন সেই লোকটাকে দেখলেন তখন তারও হুঁশ উড়ে গেল। এসপি সাহেব আমাকে গাল দিতে লাগলেন যে তোমার এতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে, কিন্তু তোমার এটুকু বুদ্ধি হয়নি। এখানে এতদিন কাজ করছো কিন্তু এখন অবধি তুমি মানুষ চিনতে পারোনি। লজ্জা করা উচিত তোমার। না জানি কোথায় ধ্যান থাকে তোমার। এখন যদি তোমার অসতর্কতার কারণে আমার উপরে কোনো চাপ আসে তাহলে তার সমস্ত হিসাব আমি তোমার থেকে নেব, আর এই সমস্ত দায়িত্ব তোমার উপরে চাপিয়ে দেব। আমার মন তো করছিল যে আমি সামনে থাকা মেয়েটাকে উঠিয়ে আছাড় মারি। যত বড় ধোঁকা আমার সাথে হয়েছে সেটা আমি কোনো মতেই ভুলতে পারবো না। আমি তো ভেবেছিলাম যে এই মেয়েটা বিনয়ের প্রেমে পাগল হয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু এ তো আমাদেরকে বোকা বানাতে এখানে এসেছে। ও নিজের নববধূর কাপড় পরিয়ে বিনয়কে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে, আর আমাদের সামনে নিজে বসে আছে। এখন এই মেয়েটাকে তো আমরা মৃত্যুদণ্ড দিতে পারবো না, কেননা মৃত্যুদণ্ড তো সেই আসামিকেই দেওয়া যায় যে এর শাস্তি পেয়েছে। এখন এই মেয়েটাকে নিয়ে আমরা কি করব? যদিও মেয়েটা বিনয়ের কাপড় পরে আমাদের সামনে বসে আছে। আমাদের অনেকবার জিজ্ঞেস করার পরে মেয়েটি বলল, তোমরা বিনয়ের সাথে ভালো করনি, ও শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধী করেনি। মেয়েটির কথা শুনে তার উপরে আমার আরও বেশি রাগ হলো, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। এসপি সাহেব অর্ডার দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব বিনয়কে খুঁজে নিয়ে এসো, না হলে আমরা 2 দিন পরে কি জবাব দেব। আমাদেরকে ওকে মৃত্যুদণ্ড দিতেই হবে। আমাদের দায়িত্ব ছিল ওকে ফাঁসির দড়ি অবধি পৌঁছে দেওয়া, আর ও আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। খুব বাজে হয়েছে। আমার তোমাকে ছেলেদের সেলে ডিউটি দেওয়াই উচিত হয়নি। মেয়ে মেয়েই হয়, তারা পুরুষদের বুঝতেই পারে না। এসপি সাহেব আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনালো। আমার হৃদয় খুব ধুকপুক করছিল। আমি বুঝতে পারছিলাম না যে এত বড় ধোঁকা আমার সাথে কিভাবে হতে পারে। আমি একটা ছেলের উপরে ভরসা করলাম, করুণা দেখিয়ে একটা মেয়ের সাথে তার বিয়ে দিলাম, আর সে আমার চোখে ধুলো দিয়ে এখান থেকে পালিয়ে গেল। এখন আমাদের কাছে শুধুমাত্র একটাই উপায় আছে। আমাদের সেই মেয়েটাকে তার মা বাবা অবধি পৌঁছাতে হবে, আর তারপরে বিনয়কে খুঁজতে হবে। রাতের অন্ধকারে ও কোথায় পালিয়েছে আমরা কিছুই জানতাম না, কেননা ও এখান থেকে ভোর 4টার দিকে পালিয়েছিল। এখন আমার সম্পূর্ণ ধ্যান ওই মেয়েটার উপরে গেল, কেননা ওই মেয়েটা কিভাবে বিনয়ের জায়গায় বসার জন্য রাজি হয়ে গেছিল, কিভাবে ও বিনয়কে নিজের স্বামী মেনে নিল, আর ও কীভাবে এটা বলছে যে বিনয়ের ভাগ্যে ফাঁসি ওকে দেওয়া হোক। এত ভালোবাসা তো কোনো অপরাধীর সাথে হতে পারে না। যদি বিনয় সত্যিই খারাপ হয় তাহলে এই মেয়েটা ওকে এত ভালোবাসলো কিভাবে? যখন মেয়েটার মা বাবার সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন সে পরিষ্কারভাবে বলল যে আমি সঞ্জয়ের মেয়ে, বাবা মায়ের সাথে গ্রামে থাকি। সঞ্জয়কে গাড়িতে করে নিয়ে আসা আমাদের জন্য কোনো সমস্যার ব্যাপার ছিল না। কিন্তু আমি ভাবলাম যখন মেয়েটা আমাদের সামনেই আছে তখন কেন না আমি নিজেই ওর কাছে সমস্ত কথা জিজ্ঞেস করে নেই। যখন আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম তখন মেয়েটি বলল যে আমি বিনয় দাদার ব্যাপারে একটা কথা আপনাকে সত্যিই বলার জন্য রাজি আছি। আমি হতবাক হয়ে ওর দিকে তাকালাম। ও নিজেই আমাকে দাদা বলছিল। আমি বললাম, কি বললে তুমি? বিনয় দাদা? তুমি কি ওকে দাদা মনে করো, নাকি সম্পর্কে ও তোমার দাদা হয়? তাই তোমরা দুজনে মিলে এই নাটকটা করেছো?
তখন এই মেয়েটা বলল, না, ও সম্পর্কে আমার দাদা নয়, কিন্তু আমার দাদার মতোই। আমি ওকে অবশ্যই ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা এরকম ছিল না যে আমি ওকে নিজের দাদা মানতাম। আমি বললাম, তাহলে তুমি এই সব কিছু কেন করেছো? তুমি ওকে বিয়ে করেছো কেন? তুমি কি আমাদের সবাইকে ধোঁকা দেওয়ার জন্য আর বিনয়কে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এরকম করেছিলে? মেয়েটা বলল, বিশ্বাস করুন, এরকম একদমই না। ও কালকে সন্ধ্যার মধ্যেই ফিরে আসবে। ও আমাকে এখানে কোনোভাবেই এরকম ফেলে রাখবে না। আর এখন তো ও আমাকে বিয়েও করে নিয়েছে। এখন আমি ওর দায়িত্ব, আর এই দায়িত্ব ও কখনোই ছেড়ে পালিয়ে যাবে না। ও কখনোই পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার মতো ছেলে না। মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। তারপরে যে কথা মেয়েটি আমাকে বলল, সেটা শুনে তো আমার আরও বেশি টেনশনে পড়ে গেলাম। আর আমরা বাধ্য হয়ে গেলাম নিজেদের সিদ্ধান্ত বদলাতে। এসপি সাহেবও বললেন, আবারও নতুন করে সমস্ত তদন্ত করতে হবে। মেয়েটা বলছিল, আমার নাম নমিতা। আমার বড় দিদির বিয়ে বিনয়ের সাথে ঠিক হয়েছিল। বিনয় ছোটবেলা থেকে বাহাদুর ছেলে। জীবনে হয়তো এরকম সময় খুব কম এসেছিল যখন বিনয় কাউকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছিল। ও আমার বাবার বন্ধুর ছেলে, এই কারণে আমার মা বাবা ওর উপরে খুব ভরসা করত। এরপরে যখন তারা বড় দিদির সম্বন্ধ বিনয় দাদার সাথে ঠিক করে দিল, তখন বিনয় দাদা আমাদের বাড়িতেও আসতে যেতে শুরু করেছিল। এক রাতে বিনয় জামাইবাবু দিদির সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়িতে এলো। সেই দিন বাবা মা বাড়িতে ছিল না। বিনয় জামাইবাবুর আশীর্বাদ হয়ে গেছিল, তাই তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছিল। আমরা দুই বোনই বাড়িতে ছিলাম, আর কেউই বাড়িতে ছিল না। জামাইবাবু পিছনের দরজা দিয়ে এসেছে দেখে আমি বুঝে গেছিলাম যে দিদির সঙ্গে দেখা করার জন্য এসেছে। আমি রান্নাঘরে চা বানাতে গেলাম, আর তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। তখন ওই দরজাতে জোরে জোরে ঠকঠকের আওয়াজ হলো। আমি ঘাবড়ে গেলাম। আমার মনে হয়েছিল হয়তো মা বাবা এসে গেছে। কিন্তু যখন আমি দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে বাইরে তাকালাম, তখন দেখলাম 3-4টা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখে আমার চোখে ভয় ফুটে উঠেছিল। আমি ভাবতেও পারিনি যে আমাদের দরজাতে কখনো এইসব ছেলেরা আসবে। আমি এই জিনিসটা নিয়ে নিশ্চিত ছিলাম যে বিনয় জামাইবাবু আমাদের সাথে আছে, কিন্তু এই ছেলেগুলো গ্রামের নামকরা বদমাশ। তাদেরকে দেখে আমার রক্ত জমে গেছিল। আমি তাদেরকে ভেতর থেকে জিজ্ঞেস করলাম, কে তোমরা? তারা বলল, দরজা তাড়াতাড়ি খুলে দাও, না হলে আমরা দরজা ভেঙে ফেলবো। আমি তাদের কাছে অনেক অনুনয় বিনয় করলাম যে আমরা বাড়িতে শুধু দুই বোনই আছি, তোমরা এখান থেকে চলে যাও। তখন ওরা মা বোন তুলে গালি দিতে দিতে বলল যে আমরা যাব না। তোমরা এই গ্রামে খোলামেলাভাবে লীলা খেলা করছো। আমরা নিশ্চিত জানি যে এই ঘরে আর কে কে আছে। আমাদের সামনে তোমাদের বাড়িতে একটা ছেলে ঢুকেছে। এই চিৎকার চেঁচামেচি শুনে বিনয় জামাইবাবু বাইরে এসে ঘরের দরজা খুলে দিল, আর আমাকে ভেতরে যেতে বলল। আমি তো ঘরের ভেতরে চলে গেলাম, কিন্তু বিনয় জামাইবাবু সেই ছেলেদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ল। তাদের মধ্যে একজন এত খারাপ খারাপ কথা বলল যে আমি কানে হাত দিতে বাধ্য হয়ে গেছিলাম। সেই ছেলেটা বলছিল যে আমরা যদি আগে জানতাম যে এখানে যে মেয়েরা থাকে তারা এই রকম, তাহলে আমরাও 24 বার আনন্দ ফুর্তি করতে চলে আসতাম, তাদেরকে টাকাও ভালোই দিতাম। এই কথা শুনে বিনয় জামাইবাবু থাকতে পারল না। সেই ছেলেগুলোর কথা শুনে বিনয় জামাইবাবু রাগে জ্বলে উঠল। কেউ যদি কারো হবু বউয়ের ব্যাপারে এরকম খারাপ কথা বলে, তাহলে কেউই সেটা কখনোই সহ্য করতে পারবে না। বিনয় জামাইবাবু সেই সময়ে তো সেই ছেলেদের কিছুই বলল না, কেননা সেই সময় সে খালি হাতে ছিল। কিন্তু সেই সমস্ত বদমাশের কাছে অস্ত্র ছিল, তাই সে চুপ করে থাকলো। আর এমনিতেও সে আমাদের দু বোনের সামনে লড়তে চাইতো না, তাই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল। কিন্তু এরপর থেকে এটা প্রতিদিনের তামাশায় পরিণত হয়ে গেছিল। সব সময় আমাদের বাড়ির সামনে 3-4টা বদমাশ দাঁড়িয়ে থাকতো। যখনই আমার বাবা মা কোথাও যেত, তখনই এরা আমাদের বিরক্ত করতে শুরু করে দিত। এরকমভাবেই একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সেদিন আমার দিদি নিজের ঘরেই ঘুমিয়েছিল। সেই সময় জানালা ভেঙে একটা বদমাশ ঘরের মধ্যে ঢুকলো। সেই সময় বিনয় জামাইবাবু আমাদের বাড়িতে এলে ওই লোকটাকে ভেতরে আসতে দেখে নিল। এই দৃশ্য জামাইবাবু সহ্য করতে পারেনি। তারপরে তাদের মধ্যে এমন একটা লড়াই হলো, যাতে না শুধু আমার দিদির জীবন নিল, বরং বিনয় জামাইবাবুর হাতেও একটা অপরাধ হয়ে গেল, যার শাস্তি সে মৃত্যুদণ্ড রূপে পেল। যদি আমরা বড়লোক হতাম বা আমাদের হাতে কোনো ক্ষমতা থাকতো, তাহলে নিশ্চিত এরকমটা হতো না।
কেননা কারো বাড়িতে হামলা করে তার সম্মানের সাথে ছিনিমিনি খেলার জবাবে কেউ কারো উপরে ফুল তো ছিটাবে না। বিনয় জামাইবাবু যা করেছিল সেটা নিজ সম্মান বাঁচানোর জন্যই করেছিল। তার উপরে কোনো ধরনের কোনো কেস হওয়াই উচিত ছিল না, কিন্তু সেই বদমাশের পরিবারের লোকেরা ক্ষমতাবান, তাই তারা বিনয় জামাইবাবুর জন্য জীবন নরক বানিয়ে দিয়েছিল। প্রথমে 6 মাস এদিক ওদিক পালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এখন যদি সে এখান থেকে বের হয় তাহলে সেই লোকেরা তাকে জীবিত ছাড়বে না। যদিও অপরাধ আমাদের ছিল না, অপরাধ তাদেরই ছিল, যারা আমাদের বাড়িতে আমাদের সম্মান নষ্ট করতে ঢুকেছিল আর আমাদেরকে আমাদের না করা অপরাধের শাস্তি দিতে চাইতো। বিনয় জামাইবাবুর মা তার সঙ্গে দেখা করার সময় এই কথা বুঝিয়ে দিয়েছিল। আমার মা তার কাছে কসম খেয়েছিল যে আমি নিজের দ্বিতীয় মেয়েকেও তোমাদের জন্য বলি দিয়ে দেব, কিন্তু তোমাকে শাস্তি পেতে দেব না। আমাদের পরিবারের সম্মান সে যতটা করতো ততটা আর কেউই করতো না। আমি যদি মরেও যাই তাহলেও আমাদের কারোরই কোনো দুঃখ থাকবে না। এই কথাটা বলেই সেই মেয়েটা কান্না করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে এখন এই শাস্তির কি হবে, কিন্তু ভগবানের আশীর্বাদে ওদেরও কোনো বড় উকিল অবধি হাত ছিল। সেই রাতে বিনয় গিয়ে তার কাছে নিজের কেসটা রাখে। সেই উকিল হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসে আর কেসটাকে আবার রিওপেন করে। সেই উকিল বুদ্ধি আর আইনের জ্ঞানে এসপি সাহেবকেও নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল যে মৃত্যুদণ্ড তো কোনো মতেই বিনয়ের হতে পারে না। এরপরে আরও কিছুদিন কেস চলল আর তারপরে বিনয় মুক্তি পেয়ে গেল, কেননা তার কাছে কোনো হাতিয়ার ছিল না, আর না তো তার নামে কোনো হাতিয়ার কেনা হয়েছিল। ভগবান হয়তো তার ভালোবাসা আর সততার সম্মান রেখেছিল, না হলে এত বড় শাস্তি থেকে কখনোই কেউ মুক্ত হয় না। ভগবান আমাদের সবার হৃদয়ে সেই সততা জাগিয়ে দিক, যাতে আমরা কেউ কারো ক্ষতি না করি আর নিজেরা সব সময় সৎ থাকি। ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।